চলো, তো ডাব্লিউবি এসএলএসটি এক্সাম সামনে এসে গেছে। আমরা দেখেছি নোটিফিকেশান বেরিয়ে গেছে 7 সেপ্টেম্বর অ্যান্ড 14 সেপ্টেম্বর। তো আজকে আমরা যেটা পড়ব এসএলএসটির ইংলিশের আর্মস অ্যান্ড দ্য ম্যান, জর্জ বার্নার্ড শয়ের যে অ্যান্টি রোম্যান্টিক কমেডিয়াল যে প্লে, সেই অ্যান্টি রোম্যান্টিক কমেডিক প্লেটা আজকে আমরা পড়ব। কেমন? আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়াতে পারবো না, কারণ সেই সময় আর নেই, তাহলে সিলেবাস শেষ হবে না। তোমাদেরকে জাস্ট একটা জিস্ট আমি বুঝিয়ে দেবো, এখানে কি ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো আছে সেগুলো জানতে হবে, এখানে কি তোমার ড্রামাটিক ফিচার্সগুলো কি ইউজ করা হয়েছে সেগুলো জানতে হবে। আর এটা উনি কোথা থেকে, আর্মস অ্যান্ড দ্য ম্যান টাইটেলটা কোথা থেকে এনেছেন, ঠিক আছে, এই যে বিষয়গুলো এগুলো আমরা আজকে পড়বো বা জানবো। কেমন? তো চলো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই ক্যারেক্টারটাকে না, এই ক্যারেক্টারটা হচ্ছে রেইনা, যে হেরোইন। আর এটাকে আমরা দেখতে পাচ্ছি কি ব্লান্টসলি, দেখো হাতে চকোলেট ক্রিম নিয়ে বসে আছে, খাচ্ছে। কারণ আমরা আগেই পড়েছি, আমরা যখন অনার্স বা মাস্টার্স পড়েছি, অনার্সের সিলেবাসে আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। ওখানে আমরা কি পড়েছিলাম না, এখানে অ্যান্টি হেরোইজমকে তুলে ধরা হয়েছে। জর্জ বার্নার্ড শ বরাবরই একটু বেশি প্র্যাগম্যাটিক, ওনার রিয়েলিস্টিক থটটার উপরে উনি বেশি জোর দেন। সেক্ষেত্রে উনি হেরোইজমের দিকে কিন্তু মোটেই এগোন না, বা ওনার লেখার মধ্যে সর্বদা দেখবে একটা স্যাটিরিক্যাল একটা ফিচার সবসময় বিরাজ করে ওনার যে কোনো, তাতে তুমি মেজর বারবারাই পড়ো বা আর্মস অ্যান্ড দ্য ম্যানই পড়ো, বা তুমি যদি একটু এসে বা শর্ট স্টোরির দিকে যাও, ফ্রিডম পড়ে থাকো, ঠিক আছে, বা স্পোকেন ইংলিশ, ব্রোকেন ইংলিশ যদি পড়ো। তো এই যে ওনার কম্পোজিশন, যে কোনো ফিচার্সে ওনার কম্পোজিশন হোক না কেন, তো ওনার কম্পোজিশনের মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা উনি হচ্ছেন অ্যান্টি রোম্যান্টিক, মানে রিয়েলিস্টিক, মানে বাস্তব, যেটা কল্পনা দিয়ে কোনো কিছু হয় না এবং বাস্তবটাই আমাদের জীবনে বারে বারে ফিরে আসে, এটাকেই উনি যেন ওনার লেখনীর মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। সেই রকমই একটা অ্যান্টি রোম্যান্টিক কমেডি নাটক আমরা পড়বো আজকে, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো আর্মস অ্যান্ড দ্য ম্যান তোমরা জানো জর্জ বার্নার্ড শয়ের লেখা, এই গ্রেট পার্সনের পিকচার্সটা আছে, জর্জ বার্নার্ড শ, ঠিক আছে। তো ইনি ছিলেন একজন আইরিশ পোয়েট, আইরিশ রাইটার। তো আমরা এবার আর্মস অ্যান্ড দ্য ম্যানের যে টাইটেল, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বা এর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, সেটা যদি আমরা একটু চর্চা করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো কি না, দ্য টাইটেল আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ টেকেন ফ্রম দ্য ওপেনিং লাইন অফ ভার্জিলস এপিক পোয়েম দ্য এনেইড। তাহলে যদি আসে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই টাইটেলটা নেওয়া হয়েছে কার লেখা কবিতা থেকে, না তখন আমাদেরকে বলতে হবে ভার্জিলস এপিক পোয়েম দ্য এনেইড। এই দ্য এনেইড থেকে নেওয়া হয়েছে ভার্জিলের লেখা, যার ফার্স্ট লাইন কি ছিল না, দ্য ল্যাটিন ফ্রেজ আর্মা ভিরভম কিউ ক্যানো ট্রান্সলেটস টু আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। দেখো এই যে আমরা পাচ্ছি আর্মা ভিরুম কিউ ক্যানো, এই যে ফ্রেজটা পাচ্ছি, এটা কি না একটা ল্যাটিন ফ্রেজ। তাহলে দ্য এনেইড, এই দ্য এনেইড এর ফার্স্ট লাইন কি ছিল না, আর্মা ভিরুম কিউ ক্যানো। তো এর ইংলিশ ট্রান্সলেশনটা কি হয়েছে না, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। এটার থেকে দ্য ফ্রেজ আর্মা ভিরুম কিউ ক্যানো ইজ প্রোনাউন্সড অ্যাজ, দেখো এটা কীভাবে প্রোনাউন্সেন্স করতে হয়, আর মে ভিরুম রেম কিউ ক্যানো। এই যে আমরা এটা পেলাম, এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি এটা। আবার বলছি আর মা ভি রাম কেউ ক্যানো। এটাকে আমরা ছোট করে যখন আমরা একসঙ্গে উচ্চারণ করছি, তখন আমরা কি বলছি না, আমা ভেরাম কেউ কেন, আরমা ভেরাম কেউ কেন, ঠিক আছে। তো জর্জ বার্নার্ড শ এই ফ্রেজটাকে আইরনিক্যালি ব্যবহার করেছেন, ঠিক আছে, টু ক্রিটিক রোমান্টিসাইজ নোশন অফ ওয়ার অ্যান্ড হেরোইজম। যেটা বলছিলাম যে উনি সমালোচনা করেছেন কিসের না, রোমান্টিক আইডিয়া অ্যাবাউট ওয়ার, রোমান্টিক থটস অ্যাবাউট ওয়ার অ্যান্ড হেরোইজম। মানে একটা যুদ্ধ কখনো কল্পনা দিয়ে বা একটা উদ্ভট চিন্তা ভাবনা দিয়ে কিন্তু জয়লাভ করা যায় না। তার প্রপার স্ট্র্যাটেজি, তার বাস্তবিক
যে এক্সপেরিয়েন্স, এগুলো নিয়ে কিন্তু ওয়ার জয়লাভ করা যায়। তো এটাকেই উনি স্যাটিরিক্যালি ইউজ করেছেন, আইরনিক্যালি ইউজ করেছেন। কি জন্য না, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং, ওটার থেকে উনি নিয়ে নাটকটার নাম লিখলেন বা টাইটেলটা দিলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান। ঠিক আছে, তো আরেকবার যদি আমরা এটাকে সাম আপ করি তাহলে কি পাবো না, আর্মস অ্যান্ড দ্য ম্যান হয়েছে ভার্জিলসের লেখা কবিতা, ঠিক আছে, এপিক পোয়েম, মাথায় রাখতে হবে এপিক পোয়েম, ঠিক আছে, কি না দ্য অ্যানেইড, ঠিক আছে, ফ্রেজটা কি, তার ফার্স্ট লাইনের ফ্রেজটা ছিল কি আমা রাম কেউ কেন, সেটাকে যদি ছোট করে উচ্চারণ করতে হয় তো আমরা কি পাবো, আ মা ভি রাম কেউ কেন। এই যে যেটা পেলাম এর অর্থটা কি না, আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। তো জর্জ বার্নার্ড শ কি করেছেন, আইরনিক্যালি এই টাইটেলটাকে নিয়ে উনি এই নাটকটাকে লিখলেন। উনি কাকে এখানে কাকে উনি করছেন, মানে কাকে উনি ক্রিটিসাইজ করছেন না, তিনি ক্রিটিসাইজ করছেন যে রোমান্টিক থট অ্যাবাউট ওয়ার অ্যান্ড হেরোইজম, ঠিক আছে, মানে যুদ্ধ এবং বীরত্ব, এই জিনিসটা সম্পর্কে মানুষের যেটা কাল্পনিক চিন্তা ভাবনা আছে, যেটা অবাস্তব, বাস্তবের সঙ্গে যেটা মিল নেই, এটাকে ইনি হিট করেছেন এই নাটকটার মধ্যে। এবার এই আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই পুরো নাটকটাকে আমরা এক ঝলকে একবার দেখে নেব পুরো বিষয়টা কি আছে না আছে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, দেখো এখানে আছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাকে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখবো কি আছে না, ফুল টাইটেলটা কি আছে না, ফুল টাইটেলটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, অথারকে না জর্জ বার্নার্ড শ। কি ধরনের এটা লেখা না, এটা হচ্ছে প্লে, একটা নাটক। এর জ কি না, কমেডি অফ ম্যানার্স অর সোশ্যাল স্যাটায়ার। ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে না, ইংলিশে। টাইম অ্যান্ড প্লেস অফ কম্পোজিশন, কোন সময় লেখা হয়েছে না 1893, কোথায় লেখা হয়েছে না লন্ডনে। ডেট অফ ফার্স্ট পারফরমেন্স, এই নাটকটা প্রথম কখন মঞ্চস্থ হয় না, সেটা হয়েছিল 1894, 1894 সালে লন্ডনে। ন্যারেটর, এর কি নাটক দু রকমের হয়, একজন বক্তা বলে যায় দেখানো হয়, আর একটা হচ্ছে নিজে থেকেই হয়। এটার ক্ষেত্রে কি আছে না, এটার ক্ষেত্রে প্লেস ডাজন্ট হ্যাভ আ ন্যারেটর বাট দেয়ার আর সিন ডেসক্রিপশন অ্যান্ড স্টেজ ইন অ্যাডিশন টু দ্য ডায়ালগ, মানে এতে কোনো ন্যারেটর নেই, বক্তা নেই, তাহলে কি আছে এখানে না, এখানে স্টেজ ডিরেকশন আছে, সিন ডিরেকশন আছে এবং তার সঙ্গে আছে ডায়ালগ, ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট অফ ভিউ কি, এই নাটকটার পয়েন্ট অফ ভিউ কি, দ্য প্লে হ্যাজ নো পয়েন্ট অফ ভিউ অ্যাজ ইন ফিকশন, দ্য অডিয়েন্স ইজ অল ক্যারেক্টার্স ইকুয়ালি অ্যান্ড এক্সটার্নালি। নেক্সট আছে টোন, এই নাটকটার টোনটা কি না, সোশ্যাল ক্রিটিক, সমাজের যে সমস্ত অবাস্তবতা জিনিসগুলো আছে, অবাস্তব জিনিসগুলো আছে, আনরিয়াল যে থিংসগুলো আছে, সেইগুলোকে উনি স্যাটায়ার করেছেন এখানে। তো যাই হোক, সেটাকে নিয়ে উনি ক্রিটিক করেছেন। তাহলে আবারও বলে দিচ্ছি, যদি আমরা একটা গ্ল্যান্স দেখি না, টাইটেলটা কি পাচ্ছি, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জর্জ বার্নার্ড শয়ের লেখা, এটা কি ধরনের কম্পোজিশন, এটা নাটক, এর জটা কি কমেডি অফ ম্যানার্স অর সোশ্যাল স্যাটায়ার, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, টাইম অ্যান্ড প্লেস অফ কম্পোজিশন লন্ডন 1893, আর সেটা পারফরমেন্স হয়েছিল কবে 1894 লন্ডনে, পরের বছরেই। এটার কোনো ন্যারেটার নেই, এর মধ্যে কি আছে, সিন ডিরেকশন অ্যান্ড স্টেজ ডিরেকশন আছে এবং তার সঙ্গে যে চরিত্রগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, তাদের ডায়ালগ দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা পাচ্ছি পয়েন্ট অফ ভিউ কি, এই প্লেটার কোনো পয়েন্ট অফ ভিউ নেই, অ্যাজ ইন ফিকশন, ফিকশন হিসাবে কিছু নেই, দ্য অডিয়েন্স ইজ অল ক্যারেক্টার্স ইকুয়ালি অ্যান্ড এক্সটার্নাল। নেক্সট যেটা পাবো টোন, এই নাটকটার টোনটা কি না, সোশ্যাল স্যাটায়ার, সোশ্যাল ক্রিটিক। নেক্সট সেটিং, এর টাইমটা কি আছে 1885 টু 1886, সেটিং প্লেস বুলগারিয়া, দ্য পেটকপ এস্টেট। মানে সেটিং টাইম মানে এটা কি, মানে নাটকের ভিতরে যে ঘটনাটা দেখানো হয়েছিল, সেই ঘটনাটার, যে ঘটনাটা দিয়ে নাটক, সেই ঘটনাটার সময়টা কি না, সেই ঘটনাটার সময়টা হচ্ছে 1885 টু 1886। আচ্ছা, কোন স্থান না, বুলগেরিয়া, বুলগেরিয়া দেশের দ্য পেটকপ এস্টেট, মানে ওখানে আমরা পেয়েছিলাম মেজর পেটকপ বলে একটা ক্যারেক্টার পাবো। তো সেই ক্যারেক্টার্সের মধ্যে আমরা দেখতে পাবো যে তার যে এস্টেট, তার যে সম্পত্তি বা তার যে বসবাস এলাকা, বাগান, এইসব এলাকাটা নিয়েই হচ্ছে এর স্থান। আচ্ছা, এর প্রোটাগনিস্ট ক্যারেক্টার কে আছে না, রেইনা, ঠিক আছে, রেইনা হচ্ছে হেরোইন, আমি পরে যাচ্ছি ক্যারেক্টারগুলো নিয়ে। মেজর কনফ্লিক্ট, এই নাটকটার মধ্যে প্রধান দ্বন্দ্বটা কি, কি নিয়ে নাটকটা এত জমে উঠবে না, Catherine and Raina worry that Sargius and Petkov will realize that they hovered bluntly in their home in secret during the war। মানে এখানে যদি তোমাদেরকে একটু গল্পটা বলি, যে সার্বিয়ার সঙ্গে বুলগেরিয়ার একটা যুদ্ধ হয়েছিল। তো সেখানে কি হয়েছিল না, বুলগেরিয়া জয়লাভ করেছিল।
কিন্তু এই যে সার্বিয়া এরোয়ে আরও বিভিন্ন দেশের সোলজাররা সেখানে যোগদান করছিল অ্যাজ মার্সিডানি, মানে ভাড়া করা সোলজার হিসেবে। তার মধ্যে এখানে একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ব্লান্টসলি। ঠিক আছে, এ ভাড়া করা সোলজার, অন্য দেশের সৈনিক। তো সেই যুদ্ধে যোগদান করেছিল এবং সে কী করছিল, যখন তারা যুদ্ধে পরাজিত হয়েছিল সে তখন কি করছিল না, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিল। এবং পলায়ন করেছিল কোথায় না, তাদের যে প্রধান শত্রু দেশ, সেই শত্রু দেশের যে মেজর সেনাবাহিনীর যে মেজর পেটকপ, তার বাড়িতেই সে লুকিয়ে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, এবং কে তাকে আশ্রয় দিয়েছিল না, মেজর পেটকপের স্ত্রী, তার ওয়াইফ এবং তার ডটার, তার কন্যা, যে হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার বা হেরোইন এই নাটকটার, তার নাম হচ্ছে রেইনা। তাহলে এটাই হচ্ছে মেজর কনফ্লিক্ট, যে যাদের সঙ্গে যুদ্ধ করছি তাদের বাড়িতে গিয়েই ঢুকছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাইজিং অ্যাকশন। ব্লান্টসলি অ্যারাইভস ব্যাক অ্যাট দ্য পেটকপ এস্টেট ইন অ্যাক্ট 2 টু রিটার্ন পেটকপস কোর্ট। এবার বলছে সব থেকে অ্যাকশন মুড কোন অংশটা ঘটনার না, সেটা হচ্ছে ব্লান্টসলি পুনরায় শুধু মানে এক রাত ছিল, তারপর সে তাকে পার করে দেওয়া হয়েছিল, সে চলে গেছিল, আবার কি হয়েছিল না, সে আবার ফিরে এসেছিল ওই মেজর পেটকপের বাড়িতে। কারণ কি, সে যখন মেজর পেটকপের বাড়ি থেকে চলে গিয়েছিল তখন তাকে কি দেওয়া হয়েছিল না, তাকে মেজর পেটকপের কোটটা দেওয়া হয়েছিল। সে কি করেছিল, আবার কোটটা ফেরত দিতে এসেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে রাইজিং অ্যাকশন। এবার ক্লাইম্যাক্স কি না, ব্লান্টসলি রিভিলস হিজ লাভ ফর রেইনা and Raina her love for Bluntschli and Lauka and Sergius admit to their affair. ঠিক আছে, তাহলে এটার চূড়ান্ত যে সিন বা চূড়ান্ত যে দৃশ্য, ক্লাইম্যাক্স, ঘটনার যেটা সব থেকে চূড়ান্ততম পর্যায়, সেই এই আমসান্দা নাটকে সেই পর্যায়টা কি না, সেই পর্যায়টা হচ্ছে যে ব্লান্টসলি রেইনার প্রতি যে তার ভালোবাসা সেটাকে সে অবশেষে প্রকাশ করেছিল, এবং রেইনাও সার্জিয়াসের থেকে মুগ্ধতা তার সরে গিয়ে ব্লান্টসলির দিকে তার মুগ্ধতা গিয়েছিল, এবং রেইনাও মনে মনে তাকে ভালোবেসেছিল। ঠিক আছে, তাই তাকে ভালোবেসে ডাকতো মাই চকোলেট ক্রিম সোলজার। তো ওগুলো আমি পরে আসছি। তো এখানে ক্লাইম্যাক্সটা কি না, ব্লান্টসলি এবং রায়না একে অপরকে তাদের ভালোবাসাটাকে প্রকাশ করছে এবং তাদের মধ্যে বিবাহ হচ্ছে। আর উল্টো দিকে যে দুটো ক্যারেক্টার ছিল, লাউকা অর্থাৎ তাদের বাড়ির যে মানে মেড সার্ভেন্ট, তার সঙ্গে সার্জিয়াস, ঠিক আছে, এরা কিন্তু এদের যে অ্যাফেয়ার আছে, মানে এদের যে অ্যাফেয়ার ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, সেটাকে তারা প্রকাশ করছে। এইভাবে নাটকটা শেষ হচ্ছে। তো এটা ছিল ক্লাইম্যাক্স। এটা গেল আমাদের অ্যাট এ গ্ল্যান্স। এবার আর কি আছে না, এর ফলিং অ্যাকশন কি আছে না, ফলিং অ্যাকশন আছে ব্লান্টসলি মেক্স আ ফর্মাল অফার অফ ম্যারেজ টু রায়না হু অ্যাকসেপ্টস অ্যান্ড সার্জিয়ার অফার্স ম্যারেজ টু লাউকা হু অলসো অ্যাকসেপ্টস আফটার গোডিং হিম ইনটু ডুইং ইট। মানে ফলিং অ্যাকশন, লাস্ট অ্যাকশন কি হচ্ছে, লাস্ট অ্যাকশন হচ্ছে যে ব্লান্টসলি সে ফর্মাল অফার করছে রায়নাকে বিয়ে করার জন্য, এবং রায়না সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানে তাদের বিয়ে হচ্ছে। অ্যান্ড সার্জিয়াস অফার ম্যারেজ টু লাউকা, এবং সার্জিয়াসও কি করছে, লাউকাকে তার ম্যারেজ প্রস্তাব দিচ্ছে, বিবাহ প্রস্তাব দিচ্ছে, হু অলসো অ্যাকসেপ্ট, সেও কি করছে, সেই প্রস্তাবটা গ্রহণ করে নিচ্ছে। ঠিক আছে, এইভাবে নাটকটা লাস্ট শেষ হচ্ছে। নেক্সট, এই নাটকটার থিম কি আছে, আনসার দ্য ম্যারেজ না, ডিসইলিউশনমেন্ট উইথ ওয়াট, দ্য কমপ্লেক্সিটি অফ রোমান্টিক লাভ, দ্য আরবিট্রারি নেচার অফ সোশ্যাল স্ট্যাটাস। থিমগুলো কি কি, কোন থিমের ওপর আছে না, ডিসইলিউশনমেন্ট উইথ ওয়াট, যুদ্ধ নিয়ে শুধু ভুলভাল রোমান্টিক চিন্তা ভাবনা নয়, দ্য কমপ্লেক্সিটি অফ রোমান্টিক লাভ হয়েছে, রোমান্টিক লাভের যে জটিলতা। আর একটা কি থিম আছে না, দ্য আরবিট্রারি নেচার অফ সোশ্যাল স্ট্যাটাস, আমাদের এই যে সামাজিক স্ট্যাটাস, এই সামাজিক স্ট্যাটাস নিয়ে যে বিপরীতমুখী যে চিন্তা ভাবনাগুলো, এগুলো হচ্ছে মেন থিম। আচ্ছা, মোটিভস কি আছে, ইল টাইমড এন্ট্রি, রোমান্টিক অ্যাফেয়ার, দ্য সোল অফ এ সার্ভেন্ট, এটা হচ্ছে মোটিভ। সিম্বল কি কি আছে না, পেটকপস কোট, চকোলেট ক্রিমস আর দ্য লাইব্রেরি। তাহলে যদি কোয়েশ্চেন থাকে হোয়াট আর দ্য সিম্বলস ইন দ্য প্লে আনসার দ্য ম্যান, তাহলে আমরা কি পাবো না, আমরা পাবো পেটকপস কোট, চকোলেট ক্রিমস আর হচ্ছে লাইব্রেরি। এবার ফোরশ্যাডোয়িং কি আছে, দু নম্বরে একটা আমরা যদি দেখি ফোরশ্যাডোটা না, সার্জিয়াস এন্ড পেটকপ ডিসকাস হিয়ারিং আ স্টোরি অ্যাবাউট এ ম্যান হুম Bulgarian noble women hid in their own home with their husbands and families away at war. Lauka states that she knows secrets about the Petkops and also will do whatever she can
টু এলিভেট হার সোশ্যাল স্ট্যাটাস। এবার দেখো তা এখানে ফোরশ্যাডোয়িং কি আছে? ফোরশ্যাডোয়িংটা হচ্ছে যে মেজরকে পেটকপ এবং সার্জিয়াস এরা দুজনেই বুলগেরিয়ানের একজন মেজর এবং একজন সৈন্যাধ্যক্ষ। বেশ, এরা গেছে যুদ্ধে, এদের কাছে একটা খবর আছে, একটা গল্প খবর পেয়েছে কি না কোনো এক বাড়িতে কোনো একটা ফ্যামিলির যে মেম্বাররা আছে তার মধ্যে দুজন মেম্বার কিসে আছে, তাদের দুজন মেম্বার যুদ্ধক্ষেত্রে আছে এবং শত্রু দেশের একটা সৈন্য এসে সেই তাদের বাড়িতেই আশ্রয় নিয়েছে এবং সেই আশ্রয়টা দিয়েছে কারা না তার বাড়িরই আর যে ফ্যামিলি মেম্বাররা আছে তারা কিন্তু দিয়েছে। এটা হচ্ছে এখানে ফোরশ্যাডোয়িং। এবার সেক্ষেত্রে ওদের যে মেড সার্ভেন্ট লাউকা সে কিন্তু এই খবরটা জানতো এবং সে এটা প্রকাশ করতেও চাইতো। কেন প্রকাশ করতে চাইতো? যাতে করে সে তার মধ্যে আবার একটা মনের বাসনা ছিল যে তার যে সোশ্যাল স্ট্যাটাস সেটার থেকে সে একটু উপরে উঠবে, এটার জন্য সে যা ইচ্ছা নয় তাই করতে পারে, এটার ব্যাপারে সে ছিল ডেসপারেট। নেক্সট এবার আমরা আসবো ক্যারেক্টার লিস্ট। ক্যারেক্টার লিস্টের মধ্যে ফার্স্ট যে ক্যারেক্টার আছে সেটা কে আছে না রেইনা। রেইনাকে একটু পড়লেই আমরা জানতে পারবো, তোমাদেরকে আগেই বলেছি যে দ্য প্লেস প্রোটাগনিস্ট অ্যান্ড হেরোইন। Raina is a young woman living in the provinces in Bulgaria and born into the wealthy Petkov family. She finds for her fiancé Sergius, who has just led a successful, if ill-planned, cavalry charge against the Serbs. Raina meets and falls in love with Blansley, the Swiss chocolate cream soldier, fighting for the Serbs. The heroine of the play, Raina's inner self is more nuanced than her outward appearances. Her true self is revealed not to be horrible or evil, but simply complex and human. Raina aspires to a perfect romantic chastity for Sergius, but really harbors affection towards Blansley after their initial encounter. She claims never to have lied in her life, but admits later to telling strategic lies when they can make a situation easier to handle. Raina is revealed to be not a symbol of perfect femininity, but rather a human being deserving of companionship with another human. In structuring Raina's character this way, Saws subverts some of the expectation of what might have been either a comedy of marriage or a serious play about love and war. And the Man and Raina in particular are instances of the detail of lived experience complicating border narratives about what goodness, valor or truth ought to be. দেখো তাহলে রেইনার ক্যারেক্টারগুলোকে আমরা ছোট ছোট করে একটু জানবো, কারণ আমাদেরকে তো এমসিকিউ এর পরীক্ষা দিতে হবে। সেখানে আমাদের কি থাকবে না অপশান থাকবে। যদি রেইনার ক্যারেক্টার থেকে শর্ট টাইপ কোয়েশ্চেন আসে মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি মেন পয়েন্টগুলো বাছবো না। যদি এখান থেকে আমরা মেন পয়েন্টগুলো ড্র করি তাহলে যেটা আমরা পাবো দেখো এর ক্যারেক্টারে প্রথম হচ্ছে প্রোটাগনিস্ট, তারপরে কি এ হচ্ছে হেরোইন, পুরো গল্পটার এ হচ্ছে হেরোইন। তারপরে কি পাচ্ছি না ইয়াং ওম্যান লিভিং ইন আর প্রভিন্সেস ইন বুলগেরিয়া অ্যান্ড বর্ন ইনটু ওয়েলদি পেটকপ ফ্যামিলি। তাহলে সে কোথায় জন্মেছে না বুলগেরিয়ার একটা প্রদেশে এবং সে মেজর পেটকপের বাড়িতে, মানে যে ওয়েলদি ফ্যামিলি একটা মানে তোমার হচ্ছে বিত্তশালী বা সম্পদশালী। সি পাইন্স ফর আর ফিয়ান্সে সার্জিয়াস। সে এবার দেখো তার একটা ফিয়ান্সে ছিল মানে বেথোর্ড টু বি ম্যারিড, ঠিক আছে, বা আমরা বেথোর্ড বলতে পারি বা ফিক্স টু বি ফিট টু বি ম্যারিড, ঠিক আছে, ফিক্স টু বি ম্যারিড। তাহলে এর বাগদত্তা ফিয়ান্সে কে ছিল না সার্জিয়াস, হু হ্যাজ জাস্ট লেড আ সাকসেসফুল, যে এইমাত্র পরিচালনা করেছে একটা সফল যুদ্ধক্ষেত্র। এ দেখো সফল বলছে সঙ্গে সঙ্গে কি বলছে ইফ ইল প্ল্যান্ড, যদিও এটা সঠিকভাবে প্ল্যান করা হয়নি, সঠিকভাবে পরিকল্পিত যুদ্ধ নয়। ক্যাভালরি চার্জ এগেইনস্ট দ্য সার্ব, সে একটা কি ক্যাভালরি চার্জ। তাহলে ক্যাভালরি কাদেরকে বলে না ওয়ান দ্য সোলজার্স হু ফাইটস অন হর্স ব্যাক, যে সৈন্যরা ঘোড়ার পিঠে চড়ে বা আমরা বলি অশ্বারোহী সৈন্য বাংলায় বলি, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে তাদেরকে আমরা কি বলছি না ক্যাভালরি, ঠিক আছে। তো ক্যাভালরি চার্জে সে কি করলো না সার্বিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটা চলছিল সেই সার্বিয়ার শত্রুপক্ষকে সে একদম নাস্তানাবুদ করে দিয়ে আসছে, যদিও কিন্তু পরিকল্পনাটা ঠিকঠাক ছিল না। কি কেন ছিল না পরে সেটা আমরা পরে আসছি, কিভাবে সেটা হলো সেগুলো আমরা পরে যাচ্ছি। রাইনা মিটস অ্যান্ড ফলস লাভ উইথ ব্লান্সলি, দেখো এইখানেই কিন্তু এর রোমান্টিসিজম একটু টুইস্ট আসছে। তাহলে এই বেথোর্ড ছিল সার্জিয়াসের প্রতি
কিন্তু যখন সার্জিয়াসকে ফার্স্ট দেখলো এবং তার অ্যাটিটিউড দেখলো, তার অ্যাপিয়ারেন্স দেখলো, তার কিন্তু লাভটা কি করলো, ঘুরে গেল, একটু টুইস্ট এলো। দেখ কোন দিকে ঘুরলো, ব্লান্টসলির প্রতি। ব্লান্টসলি কে ছিলেন, সুইস, ঠিক আছে, সুইস সোলজার, যাকে রেইনা চকোলেট ক্রিম সোলজার বলে ডাকতো, ফাইটিং ফর দ্য সাবস। এবং যে ছিল মার্সিনারি, এই কে মার্সিনারি ছিল না, ব্লান্টসলি। মার্সিনারি মানে কি, ভাড়া করা সৈন্য। তাহলে ও ছিল সুইজারল্যান্ডের লোক, সুইস লোক, যুদ্ধ করছে কাদের হয়ে, সার্বিয়ার হয়ে। তাহলে সার্বিয়াটা হচ্ছে আলাদা দেশ, সুইজারল্যান্ড আলাদা দেশ। তাহলে সার্বিয়া কি করছিল, যুদ্ধে সৈন্য ভাড়া করে এনেছিল সুইজারল্যান্ড থেকে। তাহলে ব্লান্টসলি কে ছিল, ওই সুইজারল্যান্ডের সুইস একজন সোলজার, যে ভাড়া নিয়ে বা টাকা নিয়ে এসেছিল এই যুদ্ধটা করতে, তাই এদেরকে বলা হচ্ছে মার্সিনারি। তো যাই হোক, দ্য হেরোইন অফ দ্য প্লে, এই দেখো বলেছিলাম হেরোইন অফ দ্য প্লে রায়নাস ইনার সেলফ ইজ মোর নুয়ান্সড দ্যান আর আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। তার বাহ্যিক যে বিষয়টা, সেটা যতটা এ ছিল তার থেকে তার আন্তরিক যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অনেক ভালো ছিল। তো যাই হোক, আমরা যাই, হার ট্রু সেলফ ইজ রিভিল নট টু বি হরাইবল অর ইভিল। তার আসল বা সত্য বা তার মনের যে ভাব বা তার ক্যারেক্টারে মানসিক যে ব্যাপ্তি বা মানসিক যে কি বলবো তোমার হচ্ছে মানসিক যে প্রকাশটা, সেটা কি ছিল না, ইজ রিভিল নট টু বি হরাইবল। সে কিন্তু ভয়ঙ্কর কোনো জিনিস বা খারাপ কোনো জিনিস পছন্দ করতো না, বাট সিম্পলি কমপ্লেক্স অ্যান্ড হিউম্যান। কিন্তু সে ছিল সিম্পলি, সাধারণভাবে একটু, যেমন মানুষ যতটা জটিলতা হতে পারে বা মানুষ যতটা জটিল, সে সিম্পলি একটা হিউম্যান বিইংস, অ্যাজ ইন কমপ্লেক্স বিহেভিয়ার, অ্যাজ ইন কমপ্লেক্সিটি। রায়না অ্যাসপায়ার্স টু বি পারফেক্ট রোমান্টিক চেস্টিটি ফর সার্জিয়াস। রোমান্টিক, আচ্ছা, রায়নার প্রথম দিকে কিন্তু কি ছিল না, এই সার্জিয়াসের প্রতি, সার্জিয়াসের যে রোমান্টিক চেস্টিটি, সেটার রোমান্টিক যে হাবভাবগুলো ছিল সেটার প্রতি সে একটু ফ্যান ছিল, ঠিক আছে। বাট রিয়েলি হাওয়ার্স অ্যাফেকশন টুয়ার্ডস ব্লান্টলি আফটার দ্য ইনিশিয়াল এনকাউন্টার। প্রথমবার তাদের সঙ্গে যখন দেখা হয় তখন কিন্তু সার্জিয়াসের থেকে সে এবার টুকটুক করে একটু ব্লান্টসলির দিকে হেলতে শুরু করে। নেক্সট, সি ক্লেমস নেভার টু হ্যাভ লাইড ইন আ লাইফ। সে কখনো মিথ্যা কথা বলতে চায়নি বা দাবি করছে যে জীবনে কোনো মিথ্যা কথা বলবে না, বাট অ্যাডমিটস ল্যাটার টু টেলিং স্ট্র্যাটেজিক লাইস। মানে সে জীবনে বলবে না, কিন্তু কৌশলগতভাবে কোনো একটা ভালো কাজের জন্য বা কোনো কৌশলকে বা কৌশলগতভাবে কোনো কিছু উন্নতি করার জন্য সে কিন্তু মিথ্যা কথা বলতে পারে। তার মানে সিম্পলি হিউম্যান বিইংসরা যেমন হয় তার সেরকমই ক্যারেক্টার ছিল। দে ক্যান মেক আ সিচুয়েশন ইজিয়ার টু হ্যান্ডেল। আচ্ছা, রেইনা ইজ রিভিলড not to be a symbol of perfect femininity, but rather a human being deserving of companionship with another man. ঠিক আছে। নেক্সট, in structuring Raina's character this way subverts some of the expectation of what might have been either a comedy of marriage or serious play about love and war. Amsandaman and Raina in particular are instances of the detail of life experience complicating border narratives about what goodness, valor, truth or to be. নেক্সট, মানে শেষকালে রায়না বুঝেছিল যে গুডনেস বলতে কি বোঝায়, ভেলর কি, যে অ্যাকচুয়াল ভেলর কি, ট্রুথ কি, এগুলো সে পরে বুঝেছিল। নেক্সট, এবার আসি সার্জিয়াস। তাহলে সার্জিয়াস প্রথম দিকে কি ছিল, রায়নাস ফিয়াসে। দেখো, রায়নার কি ছিল, ফিয়াসে ছিল, মানে তার বাগদত্তা ছিল। অ্যান্ড দ্য হিরো অফ দ্য ব্যাটল স্লিভনিৎজা। এবং স্লিভনিৎজায় যে যুদ্ধটা হচ্ছিল তার কিন্তু সে ছিল বীর, হিরো। Sargius, by his own and many others' admission, has no military skill. তাহলে এই জায়গাটা কি হচ্ছে না, আমরা একটু আগে শুনলাম যে সার্জিয়াস একটা যুদ্ধ পরিচালনা করে জয়লাভ করেছে, বাট এখানে বলছে যে by his own and many others' admission has no military skill. তার কোনো যুদ্ধ সংক্রান্ত দক্ষতা ছিল না। কেন ছিল না? কারণ সে ওয়ার সম্পর্কে রোমান্টিক থটে বেশি বিশ্বাস করতো, একটু আইডিয়ালিস্টিক থটে সে বেশি বিশ্বাস করতো, ঠিক আছে। কিন্তু সে কখনো রিয়েলিস্টিক থট বা প্র্যাগম্যাটিক থটে সে কিন্তু যেত না, ঠিক আছে। যার ফলেই তাকে বলা তার কোনো স্কিল ছিল না। হি লেড দ্য চার্জ আউট অফ এ মিক্সচার অফ ফুল হার্ডিনেস অ্যান্ড ডিজায়ার ফর সেলফ এক্সাইটমেন্ট। সার্জিয়াস ফ্লিটস উইথ পেটকপ সার্ভেন্ট লাউকা। এই দেখো এবার কি করছে, দেখো সার্জিয়াস এই যুদ্ধক্ষেত্রে তার ক্যাপাবিলিটিটা গেল। এরপরে কি হলো না, সে কার বেথোর ছিল, কার ফিয়াসে ছিল না, রেইনার, মেন নায়িকার। তা সত্ত্বেও সে কি করছে না, সার্জিয়ার ফ্লিটস উইথ দ্য পেটকপ সার্ভেন্ট লাউকা, লাউকার সঙ্গে সে কিন্তু ফ্ল্যাটস করছে, ঠিক আছে। অ্যান্ড দ্য প্লে এন্ডস ইন দেয়ার এনগেজমেন্ট। এবং প্লেটা শেষ হচ্ছে কিন্তু লাউকার সঙ্গেই তার বিয়ে হচ্ছে। তার মানে কি, সে একটা এত বীর হিরো, ঠিক আছে, তা সত্ত্বেও সে কিন্তু নায়িকাকে পাচ্ছে না, যদিও নায়িকা তার প্রতি বেথোর, তাও পাচ্ছে না। তার মানে কি, তার ক্যারেক্টারের মধ্যে নেগেটিভিটি আছে। নেক্সট, সার্জিয়াস ইজ রাইনাস ফয়েল, হি ইজ টু রিভিল
to be far different that he first appears. He is not quite the noble hero of the Battle of Srebrenica, as Bluntschli notes. His cavalry charge was at best ill-informed, and it played to Sergius' vanity. On top of this, Sergius admits to Lauka later in the play that he is the man of many personalities. He is no constant lover, and he has designs on Lauka even while he maintains his engagement to Raina. Whereas Raina is revealed to be complex in a human and forgivable way, Sergius comes up as duplicitous and willing to manipulate the truth for his own purposes and at the expenses of other people's happiness. That Sergius winds up engaged at the play scene is a jarring example of Shaw's moral universe. Shaw doesn't always punish characters who might seem deserving of it, but Sergius does marry below the station even as Lauka improves hers. তাহলে দেখো কি বলছিলাম না, শ সার্জিয়াস ক্যারেক্টারটাকে প্রথমে এমনভাবে তার অ্যাপিয়ারেন্সে তুলে ধরছেন অ্যাজ এ হিরো, একটা বিরাট বড় যুদ্ধ সে একা পরিচালনা করে জিতেছে, কিন্তু দেখা গেল যুদ্ধটা সে যেভাবে জিতেছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি মিলিটারি স্কিল নয়, ওটাতে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারতো বা বুলগারিয়া হেরেও যেতে পারতো, মানে ভুলভাল একটা স্টেপ ছিল। তো তারপরে কি হলো না, সে গল্পের যে মেন নায়িকা রায়না, রায়নার প্রতি বেথর থাকা সত্ত্বেও সে কি করছে না একটা মানে কি বলবো তোমার সোশ্যাল অ্যাকর্ডিং টু সোশ্যাল স্ট্যাটাস লো লেভেলের একটা মেড সার্ভেন্টের সঙ্গে সে কি করছে গোপনে অ্যাফেয়ার করছে। এবং পরে দেখা যাচ্ছে নাটকের শেষে আমরা দেখতে পাচ্ছি সে কি করছে, সে তার লেভেল থেকে নিচে নেমে এসে লাউকাকেই সে কিন্তু বিয়ে করছে, মেড সার্ভেন্টকে কেউ বিয়ে করছে। কিন্তু লাউকা দেখো অপর দিক থেকে যদি আমরা লাউকাকে দেখি, তার যেটা মনে ইচ্ছা ছিল যে আমি এই নিচু লেভেল থেকে একটু ওপর লেভেলে উঠবো সোশ্যাল স্ট্যাটাসে, লাউকা কিন্তু উঠে গেল, কিন্তু সার্জিয়াস বিং এ হিরো সে কিন্তু এটা করতে পারলো না। তাহলে কি হলো, তার ক্যারেক্টারটা প্রমোশনের জায়গায় যত নাটক এগুতে থাকলো শেষ পর্যন্ত তার লেভেলটা কি করলো, ডিমোশন ঘটলো। এই হচ্ছে সার্জিয়াসের ক্যারেক্টার। নেক্সট বলো। একই ছিল, কারণ বলি এখানটায় ব্যাপারটা বলি, রেইনার ক্যারেক্টারটা পড়তে গিয়ে আমরা যেটা দেখলাম যে প্রথম দিকে সে নিজেও একটু রোমান্টিক হাইপ নিয়েছিল যুদ্ধ সম্পর্কে, কারণ তার যুদ্ধ সম্পর্কে বাস্তব কোনো জ্ঞান ছিল না। তাকে সার্জিয়াস যেভাবে যুদ্ধ সম্পর্কে রোমান্টিক আইডিয়া দিয়ে তাকে গড়ে তুলেছিল, তার চিন্তা ভাবনাটা সেই দিকেই ছিল। কিন্তু যখন তার এই মিথ্যা ফানুস যুদ্ধ সম্পর্কে যে মিথ্যা ফানুস রচনা করেছিল সার্জিয়াস রেইনার কাছে, সেটা ব্লান্টলি যখন তার রিয়েলিস্টিক অ্যাটিটিউড দিয়ে বুঝিয়ে দিল, ভেঙে দিল, পুরো ফানুসটা শেষ হয়ে গেল, তখন কিন্তু রেইনা তার ক্যারেক্টার চেঞ্জ করলো। সে তখন কি করলো যে এতদিন পর্যন্ত সার্জিয়াস যে তাকে মিসগাইড করেছে যুদ্ধ সম্পর্কে, যে হেরোইক যে আইডিয়া দিয়েছে একটা ফলস আইডিয়া, এটার বাস্তবে কোনো যে অস্তিত্বই নেই, সেটা সে বুঝতে পারলো। এবং সে তখন রিয়েলিটিটাকে গ্র্যাব করার জন্য সে আস্তে আস্তে ঢলে পড়লো কার দিকে, ব্লান্টসলির দিকে। বোঝাতে পারলাম জিনিসটা? ক্লিয়ার হয়েছে না হয়নি? ভেরি গুড। নেক্সট আমরা আসছি ব্লান্টসলি, এই যে মেন হিরো, সুইস মার্সেনারি ফাইটিং ফর দ্য সাবস and Raina's love interest, who she calls the chocolate cream soldier. He is skilled in warfare and emotionally sophisticated, but has a weakness for sweets. Bluntschli hides in Raina's room with her help. When she returns in the spring to return Major Petkov's clock, events are set into motion that brings out Catherine and Raina's conspiracy to help him. That led to his engagement to Raina and an ultimately happy ending. তাহলে দেখো এবার ব্লান্টসলি ক্যারেক্টারে কতগুলো বৈশিষ্ট্য আছে না, সে অ্যাকচুয়ালি যাদের সঙ্গে যাদের যুদ্ধ হচ্ছে অর্থাৎ তোমার বুলগারিয়ার সঙ্গে সার্বিয়া, সে কিন্তু সার্বিয়ার লোকই ছিল না, সে ছিল সুইস। ঠিক আছে, তাহলে সুইস থেকে সে কেন সার্বিয়ার হয়ে যুদ্ধ করতে এলো না, সে সুইস থেকে মার্সেনারি হিসেবে এলো, মানে ভাড়া করা সৈনিক, টাকা নিয়ে যুদ্ধ করতে এসছে, ফাইটিং ফর দ্য সাব, সাবদের জন্য যুদ্ধ করছে। অ্যান্ড রাইনাজ লাভ ইন্টারেস্ট, তাহলে ব্লান্টসলি কিন্তু রায়নার প্রতি বেথর ছিল না, বা রায়নাও ব্লান্টসলিকে চিনত না। অল অন এ সাডেন অ্যাকর্ডিং টু দ্য মোশন অফ দ্য ইনসিডেন্ট দে মিট ইচ আদার। ওকে,
এবং দেখো ভালো করে দেখো, রায়নাজ লাভ ইন্টারেস্ট, এটা কিন্তু ব্লান্সলি লাভ ইন্টারেস্ট প্রথমে ছিল না, রায়নায় তাকে দেখে কিন্তু লাভ ইন্টারেস্টে পড়েছিল, পরে ওর মধ্যেও সেটা এসেছিল। এবং এই লাভ ইন্টারেস্ট থেকেই ওর ক্যারেক্টারের আর একটা নাম দেওয়া হয়েছিল কি না, দ্য চকোলেট ক্রিম সোলজার। ক্লিয়ার? তাহলে স্যার স্প্রেটা একটু নিয়ে আসুন তো, আমার বাইরে পড়েছে স্প্রেটা। তো সুইস সোলজার, সে ছিল মার্সিনারি, সার্বিয়ার হয়ে যুদ্ধ করতে এসেছিল। রায়নার লাভ ইন্টারেস্ট ছিল, রায়না তাকে ভালোবেসে ডাকতো কি না, রায়না তাকে ভালোবেসে ডাকতো চকোলেট ক্রিম সোলজার। এরপরে দেখো, এবার তার নিজস্ব ব্যক্তিত্বটা বোঝো। হি ইজ স্কিল্ড, সে ছিল দক্ষ ইন ওয়ারফেয়ার, যুদ্ধে, অ্যান্ড ইমোশনালি সফিস্টিকেটেড, এবং দেখো ইমোশনালেও সে কিন্তু সফিস্টিকেটেড, বাট হ্যাজ এ উইকনেস ফর সুইটস, কিন্তু মিষ্টির প্রতি তার একটা দুর্বলতা ছিল। ব্লান্সলি হাইডস ইন রায়নাস রুম, এবার ঘটনায় আসছে যে ব্লান্সলি লুকিয়েছিল রায়না রুমে উইথ হার হেল্প, তার সাহায্যেই। হোয়েন হি রিটার্নস ইন দ্য স্প্রিং, যখন সে আবার ব্লান্সলি ফিরে এলো বসন্তকালে, টু রিটার্ন, ফেরত দিতে মেজর পেটকপস ক্লক, মেজর পেটকপের বস্ত্রটা, মানে মেজর পেটকপের কোটটা। ইভেন্টস আর সেট ইনটু মোশন, মানে ঘটনাটা এমনই ঘটলো, ঘুরে গেল, দ্যাট ব্রিংস আউট ক্যাথরিন অ্যান্ড রায়নাস কনস্পিরেন্সি, যেটা বেরিয়ে গেল যে ক্যাথরিন এবং রায়না যে কনস্পায়ার করেছিল, মানে ষড়যন্ত্র করেছিল। অ্যাকচুয়ালি এটাকে কনস্পিরেসি বলা যায় না, এটা কনস্পিরেসি বলা হচ্ছে এই কারণেই, কারণ সার্জিয়াস অ্যান্ড মেজর পেটকপ জানতো না যে তার বাড়ির, তার ফ্যামিলি মেম্বাররা এই কাজটা করেছে, এই জন্য এখানে ওয়ার্ডটা কনস্পিরেসি করা হচ্ছে, কনস্পিরেসি টু হেল্প হিম, তাকে সাহায্য করার, অ্যান্ড দ্যাট লেড হিম টু দ্য এনগেজমেন্ট টু রায়না অ্যান্ড আলটিমেটলি হ্যাপি এন্ডিং। নেক্সট কি বলছে, দ্য চকোলেট ক্রিম সোলজার ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য প্লট। এই দেখো, এটা তার মানে কি, যদি বলে যে এই গল্পের প্রধান মেল ক্যারেক্টারকে, তাহলে কিন্তু সার্জিয়াস হবে না। দ্য চকোলেট ক্রিম সোলজার ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য প্লট, মানে এই যে প্লটটা আছে, গল্পটা আছে, এই গল্পটা ড্রাইভিং ফোর্সকে কোন ক্যারেক্টারটা না, সেটা হচ্ছে গিয়ে ব্লান্সলি। নেক্সট, ব্লান্সলি ইজ এ রেশনালিস্ট, meaning a man who believes in reacting to situation based on the facts, not on what is good versus what is bad. বলছি ব্লান্সলি ইজ এ রেশনালিস্ট, বুদ্ধিমত্তা সম্পন্ন, মিনিং আ ম্যান হু বিলিভস ইন রিয়াক্টিং সিচুয়েশন বেসড অন ফ্যাক্টস, তিনি সিচুয়েশন অনুসারে, ফ্যাক্ট অনুসারে যে সিচুয়েশন হবে সেই সিচুয়েশন অনুসারে তিনি রিয়াক্ট করতে চান, নট অন হোয়াট ইজ গুড ভার্সেস হোয়াট ইজ ব্যাড, যে কি ভালো হবে কি খারাপ হবে এটা নিয়ে যে একটা মানে অবাস্তব চিন্তা ভাবনা, এটা নিয়ে তিনি ভাবতেন না, সিচুয়েশন অনুসারে যেটা ডিমান্ড করবে উনি সেটা তখন সেভাবে রিয়াক্ট করবেন। দিস ডাজন্ট মিন দ্যাট ব্লান্সলি ইজ ইম্যাকুলেট, ব্লান্সলিজ pragmatism entails that he will expect himself sometimes to behave irrationally or to become afraid. He knows that he loves Raina passionately, but he is willing to suppress these feelings when he feels the match is impossible. দেখো, সে জানতো যে সে রায়নাকে খুব ভালোবাসে, কিন্তু যখন সে দেখলো যে হয়তো এটা করতে গেলে দুজনেই চাপে পড়তে পারে, রেনাও চাপে পড়তে পারে, সেও চাপে পড়তে পারে, সে কিন্তু তখন নিজেকে দমন করে রেখেছিল। When Bradley realizes Raina is potential match for him, he does away with his scruples and carries forward. যখন সে দেখলো যে রায়না নিজেই এগিয়ে চলে এসছে বা তার পরিবারের আর কোনো তোমার প্রবলেম নেই, তখন কিন্তু সে পুরো রিভিল করলো বিষয়টা। আচ্ছা চলো, this more than anything is what seems to inspire such devotion from the other characters at the end of the play. Sargius in particular is taken by Bluntschli's command of himself, Bluntschli's ability to expertly navigate the social interaction with Petkov family enable him to have come on the top. ঠিক আছে, সার্জিয়াসকে এরা এতটা বেশিভাবে চাইতো এই ফ্যামিলিটা, তা সত্ত্বেও সার্জিয়াস তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি, বাট ব্লান্টসলি তার নিজস্ব যে সোশ্যাল ইন্টারাকশনের যে ক্যাপাবিলিটি, তার নিজের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটার দ্বারাই কিন্তু সে কিন্তু তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছিল। নেক্সট, ক্যাথরিন, রাইনাস মাদার, ক্যাথরিনকে রাইনার মা, অ্যান্ড ম্যাট্রিয়ার্ক অফ দ্য পেটকপ হাউসহোল্ড, ওই যে মানে পেটকপের যে বাড়ি সেটা কিন্তু ম্যাট্রিয়ার্ক অর্থাৎ তার মায়ের থেকে জাত। ক্যাথরিন ওয়ান্টস টু ম্যারি অফ হার ডটার টু অ্যাজ ওয়েলদি অ্যান্ড প্রমিনেন্ট আ ম্যান অ্যাজ পসিবল। ক্যাথরিন চেয়েছিল তার মেয়েকে একটা বেশ বিখ্যাত, একটা বিত্তশালী অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে বিয়ে দেবে। When Sargius appears to be this man, Catherine approves of the union. যখন দেখলো যে হ্যাঁ সার্জিয়াস তাহলে এই জায়গাটাই ঠিক, তখন সে কিন্তু সেটা মেনে নিয়েছিল। As it becomes clear that Sargius is not the man he presented himself to be,
কিন্তু যখন সে আবার বুঝতে পারছে যে সার্জিয়াস নিজে যেটা দেখাচ্ছে যে সে বিশাল কিছু, যখন সে বুঝতে পারলো সে বিশাল কিছু নয়, সে যেটা দেখাচ্ছে সেটা সে ঠিক নয়, ঠিক আছে, ক্যাথরিন ইজ উইলিং টু সুইচ হার এলিগেন্সেস টু ব্ল্যান্সলি। আবার কি করলো, ক্যাথরিন তার ইচ্ছাটাকে বদলে দিল, দিয়ে কার প্রতি নিয়ে গেল, ব্ল্যান্সলির প্রতি। ক্যাথরিন ইজ ফোকাসড অন মেকিং শিওর দ্যাট পেটকপস আর আপ টু ডেট ইন দেয়ার হোম ফার্নিশিং অ্যান্ড টেকনোলজি। এবার দেখো স্টেজ ডিরেকশনে ওই পেটকপ ফ্যামিলির যে সমস্ত হোম, তোমার কি বলবো, মানে হোম ডেকোরেশনগুলো করা আছে বা ইনার ডেকোরেশনগুলো করা আছে, সেটা কি ক্যাথরিনের চয়েসে। তাই সেখান থেকে এর একটা ব্যক্তিত্ব উঠে আসে যে একটু এ হাইফাই স্ট্যান্ডার্ডে বিলং করতে ভালোবাসে। নেক্সট, মেজর পেটকপ, হেড অফ দ্য পেটকপ ফ্যামিলি অ্যান্ড রাইনার্স ফাদার, রাইনার বাবা আর পেটকপ ফ্যামিলির হেড। দ্য মেজর ইজ আ ডিসেন্ট ইফ unambitious soldier and he seems concerned mostly with maintaining his family's social position in the rural parts of Bulgaria. সে কি না আনঅ্যাম্বিশাস সোলজার, তার অ্যাম্বিশন বেশি নেই সোলজার হিসেবে। হি সিমস টু কনসার্ন মোস্টলি, কিন্তু তার কনসার্নটা বেশি ছিল কি নিয়ে, তার চিন্তাটা বা উদ্বেগটা কি নিয়ে বেশি ছিল না, মেনটেনিং হিজ ফ্যামিলি পজিশন, তার ফ্যামিলির যে সোশ্যাল পজিশন, সামাজিক যে অবস্থান, সেটাকে নিয়ে সে বেশি কনসার্ন ছিল। He and Catherine are willing to accept Blansley as Rainer's suitor by the pleasant only after he demonstrates just how wealthy he is. সে তখনই ব্লান্সলিকে অ্যাকসেপ্ট করেছিল রাইনার জন্য যখন সে জানতে পেরেছিল যে ব্লান্সলি কতটা বিত্তশালী বা সে কতটা সম্পদশালী। নেক্সট আসবো নিকোলা। নিকোলা কে ছিল না, ওই যে লাউকার আনা হেড মেল সার্ভেন্ট। তাহলে লাউকা ছিল ফিমেল সার্ভেন্ট বা মেড সার্ভেন্ট, এ হচ্ছে মেল সার্ভেন্ট অফ দ্য পেটকপ এসকেপ। নিকোলা ইনিশিয়ালি reprimands Lauka for her willingness to leverage information she has heard as gossip against the Petkops. Lauka feels that Nicola is not ambitious enough because he is content to be a servant for the rest of his life. এবার লাউকার সঙ্গে এভাবে হচ্ছে সিম্পলি একজন সার্ভেন্ট যেমন হয়, সে তো বিশ্বস্ত তার এর প্রতি, মানে তার প্রভুদের প্রতি। দেখো তারপরেই আছে নিকোলা এন্ডস দ্য প্লে বাই ব্রেকিং ইজ এনগেজমেন্ট অ্যামিকেবলি উইথ লাউকা। হ্যাঁ, নিকোলা কি করছে, লাউকার প্রতি তার যে এনগেজমেন্ট ছিল সেটাকে সে ভেঙে দিচ্ছে, অ্যালোয়িং হার টু বি এনগেজ ফর সার্জিয়াস, এনগেজ টু সার্জিয়াস, এবং সে লাউকাকে বলছে, অ্যালাউ করছে সার্জিয়াসের সঙ্গে এনগেজমেন্ট করতে। তার মানে কি, এটা হচ্ছে একটা সিম্পলি একটা সার্ভেন্ট ক্যারেক্টার, যে তার মানে প্রভু ভক্ত, অ্যাকচুয়ালি লোয়াল একটা ক্যারেক্টার, ঠিক আছে। নেক্সট লয়াল ক্যারেক্টার, নেক্সট আসছি লাউকা দ্য পেটকপস ফিমেলস সার্ভেন্ট। এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মাথা রাখবে। এই ঘটনা ঘোরার মূলে হচ্ছে লাউকা, পুরো ঘটনাটা যে ঘুরেছে পুরো এই দায়ী। দ্য পেটকপস ফিমেল সার্ভেন্ট লাউকা ইজ এনগেজ টু নিকোলা, নিকোলার সঙ্গে তার এনগেজমেন্ট ছিল। দ্য হেড মেল সার্ভেন্টস, একটু আগে নিকোলাকে আমরা পড়লাম, সি হ্যাজ ভেক্সড ইফ ফ্লারিশিয়াস রিলেশনশিপ উইথ সার্জিয়াস হু এনগেজ টু রায়না। ওই যে সে সার্জিয়াসের যেহেতু এনগেজমেন্ট ছিল রায়নার প্রতি, সে সেটাকে ওই জন্য ঠিক পছন্দ করতো না, বিরক্ত হতো। Lauka wants to better her social station by marrying a noble and criticizes Nicola for having no aspiration over those of a common servant. সে চাইতো যে সে যে স্ট্যান্ডার্ডে যে সোশ্যাল স্ট্যাটাসে আছে তার থেকে একটু হাই স্ট্যাটাসে সে বিয়ে করবে, এবং নিকোলা যেহেতু একজন লোয়াল ব্যক্তিত্ব, সে তার স্ট্যাটাস চেঞ্জ করতে চাইতো না, সে যেমন ছিল তেমনই থাকার চেষ্টা করতো। সেই জন্য সে নিকোলাকে সর্বদা কি করতো না, তাকে সর্বদা সে ক্রিটিসাইজ করতো। নেক্সট, ব্রিফ সিনপসিস অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই গল্পটায় আর্মস অ্যান্ড দ্য ম্যান এর পুরো গল্পটা ছোট করে আমরা পড়ব। সেটা যদি আমরা দেখি তাহলে কি পাবো, প্রডিউসড ইন 1894, দ্য 3-act প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান বাই জর্জ বার্নার্ড শ begins at height of the Serbo-Bulgarian war with the scene set in Raina's Petkov chambers. Raina, an immature young lady with delusions of grandeur and romantic conquest, is settling into bed when a war fugitive slips in through her window. The shadowy intruder half-heartedly threatens Raina's dignity if she gives him up. When a search party come around and she consents, she feeds the starving man some chocolates, and upon discovering the exhausted soldier passed out on the bed, Raina and her mother Catherine agreed to help get him out of the house to safety. এবার দেখো এখানে গল্পটা ছোট করে বলা আছে, 1894 সালের গল্প, যখন
তোমার হচ্ছে বুলগেরিয়ার সঙ্গে সার্বিয়ার যুদ্ধ চলছে। এখানে সিনটা কিভাবে হচ্ছে, সিনটা কিভাবে শুরু হচ্ছে না, রায়না রায়না পেটকপের চেম্বার, মানে মেজর পেটকপের মেয়ে রায়না পেটকপ, তার চেম্বার। রায়না সে কি করছে, একজন ইম্যাচিয়ার ইয়াং লেডি, ঠিক আছে, সে একটা তরুণী তরুণী সে কি না উইথ ডিলিউশনস অফ গ্র্যান্ডার অ্যান্ড রোমান্টিক কনকোয়েস্ট, সে কিন্তু কি ছিল না, সে প্রথম দিকে যেহেতু তরুণী, সে যুদ্ধ সম্পর্কে তার একটা মারাত্মক মানে কি বলবো, একটা হেরোইক তার একটা চিন্তা ভাবনা ছিল, ঠিক আছে, বিশাল একটা রোমান্টিক ব্যাপার এটা তিনি ভাবতেন, মানে একটা কাল্পনিক বিষয়গুলো নিয়ে। সেটলিং ইন টু বেড, সে বিছানায় ছিল। হোয়েন এ ওয়ার ফিউজিটিভ স্লিপস ইন, যখন একটা যুদ্ধ থেকে পলাতক সৈন্য কি করেছিল, ঢুকে পড়েছিল তার জানলা দিয়ে। দ্য শ্যাডোই ইন্ট্রুডার হাফ হার্টেডলি থ্রিটেন্স রায়নার্স ডিগনিটি, এই যে ছায়াযুক্ত যে প্রবেশকারী, ঠিক আছে, আগন্তুক, সে রায়নাকে ভয় দেখিয়েছিল যে যদি সে বলে দেয় সার্চ পার্টিকে যারা খুঁজতে হবে তাদেরকে যদি বলে দেয় তাহলে সে তাকে মেরে দেবে, এবং সেটা সে বলেনি, রায়না তাকে সাহায্য করেছিল। এবং তাই যেহেতু সে ক্ষুধার্ত ছিল তাই রায়না তাকে খাবারও দিয়েছিল, কিছু চকলেট দিয়েছিল। আবার দেখা গেল সে এতটাই ক্লান্ত সে ঘুমিয়েও পড়েছিল, ঠিক আছে, কিন্তু রায়না তাকে সেটাতেও কোনো বাধা দেয়নি, তাকে ঘুমোতে দিয়েছিল এবং তাকে বাড়ি পাঠিয়েছিল নিরাপদভাবেই। By the time the second act has begun, the war is over and a peace treaty signed. সেকেন্ড অ্যাক্ট যখন হচ্ছে দেখা যাচ্ছে যুদ্ধ শেষ হয়ে গেছে, একটা শান্তি চুক্তি হয়ে গেছে। দ্য সার্ভেন্টস লাউকা অ্যান্ড নিকোলা আর হাফ হার্টেডলি ডিসকাসিং দেয়ার ওন ইম্পেন্ডিং ম্যারেজ। দুজন যে চাকর আছে, একজন মেড সার্ভেন্ট আর একটা হচ্ছে সার্ভেন্ট লাউকা অ্যান্ড নিকোলা, তারা কি করছে, নিজেদের বিয়ের ব্যাপারে, আগত বিয়ের ব্যাপারে আলোচনা করছে। হোয়েন মেজর পেটকপ রাইনাস ফাদার রিটার্ন হোম, যখন মেজর পেটকপ রায়নার বাবা বাড়ি ফিরেছেন, আফটার এ রিউনিয়ন অ্যান্ড সাম চিটচ্যাট উইথ হিজ ফ্যামিলি, হি ওয়েলকামস হিজ ডটার ফিয়ান্সে সার্জিয়াস, এবং পুনরায় সম্মিলিত হয়ে সে কি করছে না, স্বাগত জানাচ্ছে তার কন্যার যে বাগদত্তা সার্জিয়াসকে। এ ইয়াং বুলগেরিয়ান সোলজার হুম ক্যাথরিন অ্যান্ড রায়না হোল্ড অ্যাজ দ্য পারফেক্ট হিরো, একজন তরুণ বুলগেরিয়ান সৈনিক যাকে ক্যাথরিন এবং রায়না তাদের সত্যিকারের হিরো মনে করতো, বীর মনে করতো। হোয়েন রেইনা কামস আউট টু গ্রিট হার বেথোর্ড, দ্য কাপল স্প্লিট অফ অ্যান্ড দ্য ইয়াঙ্গার পেয়ার ডিসাইডেড টু টেক টক, যখন রায়না এগিয়ে এলো তাকে মানে সার্জিয়াসকে মানে তার বেথোর্ডকে, ঠিক আছে, ওয়েলকাম জানাতে, এই যে দুজন ছিল মেজর পেটকপ এবং ক্যাথরিন, এরা দুজন বেরিয়ে গেল, তারা কথা বলতে লাগলো। অ্যাজ রায়না রেডি ইজ হারসেলফ, সার্জিয়াস ফাইন্ডস লাউকা ক্লিয়ারিং দ্য টেবল, যখন রায়না নিজে বেরিয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সার্জিয়াস দেখতে পাচ্ছে লাউকা কি করছে, টেবিলটাকে পরিষ্কার করছে। হি মেক্স সিভারাল অ্যাডভান্সেস অ্যাট হার হুইচ রিজেক্টস আফটার টয়িং উইথ হিম অ্যান্ড মকিং দ্য রিলেশনশিপ হি অ্যান্ড রায়না হ্যাভ, এবং যখন সে তাকে মানে এগিয়ে যাচ্ছে তার দিকে, মানে তাকে যখন কি বলবো প্রপোজ করছে বা তাকে এনচ্যান্ট করার চেষ্টা করছে, তখন লাউকা কি করছে, তাকে বারবার রিজেক্ট করছে, কারণ সে লাউকা তখন মক করছে সার্জিয়াসকে কি নিয়ে না, তার এবং রেইনার মধ্যে যে রিলেশন আছে সেটা নিয়ে। হি দেন বিকামস ফিজিক্যাল উইথ হার, রেজিং হার আর্ম উইথ হিজ গ্রিপ ইন হিজ ফার্স্টেশন, সে তখন মানে সার্জিয়াস তখন কি করছে, তাকে বাহুমূল্যে আবদ্ধ করছে, হ্যাঁ, এবং তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনের চেষ্টা করছে এই ফ্রাস্ট্রেশন থেকে। তো নেক্সট যেটা আমরা পাবো, এই গল্পটা বলে দিচ্ছি। মিন ওয়াইল, ইতিমধ্যে রায়না অ্যান্ড ক্যাথরিন ডিসকাস দ্য গার্লস গ্রোয়িং ডিস্টেস্ট ফর সার্জিয়াস অ্যান্ড আর কনফ্রন্টেড উইথ দ্য সারপ্রাইজিং প্রেজেন্স অফ দ্য সোলজার্স। দে হেল্প এসকেপ, who has come back to return a coat they loaned him. Eventually, we learned the man's name is Blansley and that Paul and Sergius met him during troop exchanges. The men beg Blansley to stay and the women follow suit to avoid suspicion. এবার দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কি হচ্ছে, রায়না এবং ক্যাথরিন, ঠিক আছে, তাদের রায়না এবং ক্যাথরিন তারা আলোচনা করছে দ্য গার্লস গ্রোয়িং ডিস্টেস্ট ফর সার্জিয়াস, যে তাদের বাড়ির যে মেয়েটা আছে অর্থাৎ মেড সার্ভেন্টসটা আছে লাউকা, তারা সেই যে সার্জিয়াসের প্রতি এত ডেসপারেট হয়ে যাচ্ছে এটা নিয়ে তারা আলোচনা করছে, ঠিক আছে, অ্যান্ড আর কনফ্রন্টেড উইথ দ্য সারপ্রাইজিং প্রেজেন্স অফ দ্য সোলজার, এবং তাদেরকে আবার লাউকা তাদেরকে প্রশ্ন করছে এবং তাদেরকে মুখোমুখি হচ্ছে, এবং লাউকা তাদেরকে বলে দিচ্ছে যে এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা তোমরাই তো ওই আমাদের শত্রু সৈন্যটাকে আশ্রয় দিয়েছিলে, তাদেরকে রেখেছিলে এখানে, ঠিক আছে। ইভেনচুয়ালি ইতিমধ্যে আচ্ছা হু হ্যাজ কাম, এবার সেই শত্রু সৈন্য মানে ব্লান্সলি আসছে, হু হ্যাজ কাম ব্যাক
টু রিটার্ন দ্য কোট, কোটটাকে ফেরত দিতে দে লোন হিম, তারা তাকে দিয়েছিল। ইভেন্চুয়ালি ইতিমধ্যে উই লার্ন, আমাদের শিখছি দ্য ম্যানস নেম ইজ ব্লান্সলি, ওই লোকটার নাম হচ্ছে ব্লান্সলি, দ্যাট পল অ্যান্ড সার্জিয়াস মেট হিম, যেটার সঙ্গে সার্জিয়াস তার সঙ্গে সাক্ষাৎ করেছিল ডিউরিং ট্রুপ এক্সচেঞ্জেস, দল পরিবর্তন করার সময়, মানে যখন সন্ধি চুক্তির পর্যায়ে দল পরিবর্তন হয় সেটার সময়। দ্য মেন বেগ ব্লান্সলি টু স্টে, এই লোকগুলো ব্লান্সলিকে থাকতে বলছে, অ্যান্ড দ্য ওমেন ফলো স্যুট টু অ্যাভয়েড সাসপিশন। আচ্ছা, ইন দ্য ফাইনাল অ্যাক্ট, শেষ একটাতে ব্লান্সলি ইজ হেল্পিং দ্য মেন মুভ রেজিমেন্টস with Sargius and the rest of to see to the orders he is drawn up. The soldier and Raina have some time to talk. Bluntschli finally confronts Raina about her affected heroic superiority, forcing her to face her own hypocrisy. এবার কি হলো, ফাইনাল একটা ব্লান্টসলি কি করছে, যে সমস্ত রেজিমেন্টগুলো আছে তাদেরকে সরে যেতে সাহায্য করছে, যেখানে সার্জিয়াস কি করছে, সে দেখছে যে তাকে যে সমস্ত অর্ডারগুলো দেওয়া হয়েছে সেগুলো সব তুলে নেওয়া হয়েছে, মানে কি সার্জিয়াসের তখন ডিমোশন হয়ে গেছে, ঠিক আছে, ভুলভাল কাজ করার জন্য। এবার কি হচ্ছে, এবার দ্য সোলজার্স অ্যান্ড রায়না হ্যাভ সাম টাইম টু টক। এবার ওই ব্লান্টসলি এবং রায়না কি করছে, এবার বসে বসে গল্প করছে। তখন এবার ব্লান্টসলি তাকে বোঝাচ্ছে, ব্লান্টসলি ফাইনালি কনফার্মস রায়না, ব্লান্টসলি অবশেষে মানে শেষকালে কনফার্মস করছে রায়নাকে অ্যাবাউট হার অ্যাফেক্টেড হেরোইক সুপিরিয়রিটি। তো সে যে এতদিন একটা মানে হেরোইক সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতো সার্জিয়াসকে নিয়ে, সেটাকে তাকে বোঝাচ্ছে, ফোর্সিং হার টু ফেস হার ওন হিপোক্রেসি, এবং তার নিজস্ব যে এই যে হিপোক্রিট তার যে অ্যাটিটিউড ছিল সেটাকে সে তুলে ধরছে। এবার থিংস সিম অ্যাজ দো দে আর অ্যাবাউট টু escalate out of the control when Major Petkov discovers the relationship between his daughter and Bluntschli. এবার আস্তে আস্তে দেখা যাচ্ছে এরা দুজন ক্লোজ হচ্ছে এবং পেটকপস ফ্যামিলির মেম্বাররা তারা বুঝতে পারছে এই বিষয়টা। অ্যান্ড সার্জিয়াস পারসুট অফ লাউকা, এবং সার্জিয়াস যে রাইনার প্রতি আর নেই, তার যে লাউকার প্রতি একটা দুর্বলতা উইকনেস এসে গেছে, সেটা সবাই বুঝতে পারছে। নিকোলা কুইকলি লাইজ অ্যান্ড সেজ হিজ এনগেজমেন্ট টু লাউকা ইজ ফর শো অ্যান্ড কনভেনিয়েন্স। এবার নিকোলা কি বলছে, এবার এরা জানতো যে নিকোলার সঙ্গে লাউকার একটা এনগেজমেন্ট আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে নিকোলা তখন মিথ্যা কথা বলছে যে না আমার লাউকার সঙ্গে এমনি লোক দেখানো একটা সম্পর্ক ছিল, এমনি সত্যিকারের কোনো সম্পর্ক, কোনো রিলেশন ছিল না। তো যাই হোক, and Bluntschli has suddenly become even more popular with the Petkovs given his newfound inheritance. This combined with his witty charm and Nikola's sleepless denial of any claim of betrothal to Lauka smoothes the whole situation over, leaving both couples to live happily ever after. এবার কি হলো, লাউকা ছেড়ে দিল, তাহলে সার্জিয়াসের সঙ্গে তোমার হচ্ছে কি বলে নিকোলা ছেড়ে দিল লাউকাকে এইভাবে মিথ্যা কথা বলে, তাহলে মানে কি নিকোলা চাইলো সার্জিয়াসের সঙ্গে লাউকার রিলেশনটা একটা পরিণতি পাক। সিমিলারলি ব্লান্টসলির সঙ্গেও তাই, রাইনারও তাই হলো, তো এইভাবে একটা হ্যাপি এন্ডিং হয়ে গেল। তো যাই হোক, এই ছিল গল্প। নেক্সট আমরা আসবো এর মধ্যে কি কি লিটারেরি ফিটস আছে। প্রথমেই বলে রাখি, আমসান দ্য ম্যানকে বলা হয় অ্যান্টি রোমান্টিক কমেডি। কেন অ্যান্টি রোমান্টিক কমেডি, এটা আগে বুঝতে হবে। তোমরা হয়তো ভাববে স্যার সবই তো রোমান্টিসিজমে ভর্তি, প্রথমে রাইনার সঙ্গে সার্জিয়াসের, তারপর রাইনার সঙ্গে ব্লান্টসলির, ওদিকে লাউকার সঙ্গে সার্জিয়াসের, তাহলে অ্যান্টি রোমান্টিক। এখানে অ্যান্টি রোমান্টিক বলতে যেটা বোঝানো হয়েছে অ্যান্টি হেরোইক। আমরা যুদ্ধ সম্পর্কে যে একটা বিশাল মিথ্যা বিরাট হেরোইক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আসলে যুদ্ধ সেটা নয়, সেটাই বোঝানোর চেষ্টা করছে জর্জ বার্নার্ড। সেখানটা পড়লেই বুঝতে হবে আমসান দ্য ম্যান ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান্টি রোমান্টিক কমেডি বিকজ it satirizes the romantic ideals of love and war by presenting characters and situation. দেখতে পেয়েছো, it satirizes, এটা মক করছে কিসে, রোমান্টিক আইডিয়ালস অফ লাভ অ্যান্ড ওয়ার, ভালোবাসা এবং যুদ্ধ। এটা নিয়ে যে রোমান্টিসিজম মানে অবাস্তবিক কিছু হয় না, সেটাই বোঝাতে চেয়েছে। কার মাধ্যমে বলেছে, বাই প্রেজেন্টিং ক্যারেক্টার্স, চরিত্রদের মাধ্যমে, সিচুয়েশন অবস্থার মাধ্যমে, দ্যাট আর ফার ফ্রম দ্য কনভেনশনাল হেরোইক or sentimental portrayals common in romantic narratives. The play challenges audiences' expectation of how heroes should behave in war and love, exposing the gap between romantic illusion and harsh realities. এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি রোমান্টিক কমেডি। তারপরে কি আছে না, চ্যালেঞ্জিং রোমান্টিক নোশনস অফ ওয়ার, ঠিক আছে,
মানে যুদ্ধ সম্পর্কে আমাদের যে একটা রোমান্টিক আইডিয়া, ঠিক আছে, এইটাকে চ্যালেঞ্জ করেছে এই নাটকটা। দ্য প্লেস প্রোটাগনিস্ট ক্যাপ্টেন ব্লান্সলি। এটার দেখো, এটার ক্ষেত্রে এই যে রোমান্টিক নোশনের এগেনস্টে কে কে গেছে, না সেটা ক্যারেক্টারটা কে হচ্ছে, না সেই ক্যারেক্টার হচ্ছে ব্লান্সলি। কারণ আমরা দেখেছি ব্লান্সলি যখন যুদ্ধক্ষেত্রে যায় তার হাতে পিস্তল থাকার চেয়ে কী থাকে, না তার পকেটে থাকে কি ক্যান্ডি, চকলেট থাকে, ঠিক আছে। কারণ তার মতে যে যুদ্ধে অস্ত্রের চেয়েও খাবারের দামটা বেশি, কারণ আমরা যুদ্ধ তখনই করতে পারবো যদি আমরা খাবারকে, শরীরটাকে স্ট্রং রাখতে পারি। তার মানে এটা হচ্ছে একটা ট্রু, একটা রিয়েল, একটা বাস্তব একটা থটস। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটাকেই চ্যালেঞ্জ করছে যে রোমান্টিক নোশান যেটা যুদ্ধ সম্পর্কে সেটাই। এবার বলছে সেটার প্রোটাগনিস্টকে, না সেটা হচ্ছে ব্লান্সলি। ইজ নট এ ব্রেভ গ্লোরি সিকিং সোলজার, সে কখনো গ্লোরি চায় না, বাট এ প্র্যাগম্যাটিক, একটা বুদ্ধিদীপ্ত, সামওয়াট কাওয়ার্ডলি সুইস মার্সেনারি হু ক্যারিজ চকলেটস ইনস্টেড অফ অ্যামিউনিশন। দেখতে পেয়েছো, যে চকলেট রাখতো অ্যামিউনিশন, অস্ত্র শস্ত্র না রেখে। দিস আন্ডারমাইন্স দ্য ট্র্যাডিশনাল রোমান্টিসাইজড ভিউ অফ সোলজার্স অ্যাজ হেরোইক ফিগার্স। নেক্সট আছে deconstructing love ideals. Raina, the female lead, initially subscribes to romantic ideals of love and heroism. However, her encounter with Barnsley and her interactions with Sergius, a seemingly heroic but ultimately flawed character, force her to confront the gap between romantic fantasy and real life relationship. মানে রায়না প্রথমে যুদ্ধ সম্পর্কে একটা হেরোইক বা ওই ধরনের কথাবার্তা শুনে একটা হেরোইক অ্যাটিটিউডের মধ্যে থাকলো, ব্লান্সলির পাল্লায় পড়ে সে কী হলো, সে একটা রিয়েল হিউম্যান বিংস কীরকম হতে পারে বা রিয়েল হিউম্যান লাইফ কী হতে পারে এইসব বাদ দিয়ে সেটা সম্পর্কে সে বুঝবে। নেক্সট, ফোকাস অন প্র্যাকটিক্যালিটি অ্যান্ড রিয়েলিটি। এই নাটকটা কী করে, কিসের ওপর ফোকাস করে? প্র্যাকটিক্যালিটি, বাস্তবতা, অ্যান্ড রিয়েলিটি, বাস্তবতা এবং মানে কি বলবো practical. Next, the play emphasizes the practical and often unglamorous aspects of life, both in love and war, contrasting with the idealized visions often found in romantic literature. Next is use of ironic humor. The humor in Arms and the Man arises from the discrepancy between the characters' self-perceptions and their actual actions, as well as from the unexpected twist and turns in the plot, further reinforcing the anti-romantic tone. Next, এর মধ্যে লিটারারি ডিভাইসেস কে আছে? না, এর মধ্যে লিটারারি ডিভাইসেস প্রথম আছে অ্যালিউশনস। অ্যালিউশন কি আগে বুঝতে হবে। ড্রামাটিক অ্যালিউশন কি? না, অ্যান অ্যালিউশন ইজ অ্যান unexplained references to someone or something outside of the text. মানে ধরো একটা গল্প নিয়ে চলছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, যুদ্ধ, তার সঙ্গে ভালোবাসা, মুগ্ধতা, এগুলো নিয়ে চলছে। এই চলতে চলতে হঠাৎ করে কোনো একটা বাইরের জিনিসকে নিয়ে এসে ঢোকানো হলো, বাইরের কোনো থটকে, বাইরের কোনো আইডিয়াকে। এই যে বাইরের জিনিসগুলো এনেকে ঢোকানো, এগুলোকে বলা হচ্ছে অ্যালিউশন। যেমন এখানে এক্সাম্পল পেয়েছি ডন কুইক্সোট, ঠিক আছে। ডন কুইক্সোট হচ্ছে একটা আদার্স ক্রিয়েশন। ডন কুইক্সোট কি না, এই নাটকে এই ডন কুইক্সোট অ্যাকচুয়ালি কেন আনা হয়েছিল, কারণ সার্জিয়াস, ডন কুইক্সোট কে ছিল? ডন কুইক্সোট ছিল কি না, সে যে ক্যাসেলগুলো ছিল, ক্যাসেল ইন দ্য এয়ার, সেখানে গিয়ে মারামারি করেছিল। মানে এটা টোটালি একটা চরম একটা ইমপ্র্যাকটিক্যাল, চরম একটা রোমান্টিক একটা অ্যাটিটিউড। তাহলে এই যে আনা হয়েছে শুধু শুধু, তাহলে এগুলো কেন আনা হয়েছে? অ্যালিউশন আনার জন্য। এই যে তারপরে ছিল চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, ঠিক আছে, লং ন্যারেটিভ পোয়েম পাবলিশড বিটুইন 1812 to 1818 বাই লর্ড বাইরন। তাহলে এই যে থটগুলোকে তুলে আনা হয়েছে, অন্যান্য লেখকের জিনিস থেকে থটগুলোকে আনা, এগুলোকে বলা হচ্ছে অ্যালিউশন। নেক্সট আছে ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনিকে আগে বুঝবো, তারপর দেখবো এখানে কি ডায়োটিক আইরনি আছে। Dramatic irony is a plot devices often used in theatre, literature, film and television to highlight the differences between characters' understanding of a given situation and that of the audience. হ্যাঁ, এই জায়গাটা ভালো করে বুঝবে। ড্রামাটিক আইরনি কি? ড্রামাটিক আইরনি হচ্ছে যে যদি আমরা ড্রামার ক্ষেত্রে ধরি, তাহলে ড্রামাতে বিভিন্ন রকম ক্যারেক্টার থাকে, দেবে এক একটা ক্যারেক্টারের এক এক রকম মতামত, তার চরিত্র এক এক রকম যায়। যদি আমরা কোনো মুভির দিকে তাকাই বা বিভিন্ন যে সমস্ত চলছে, তাহলে আমরা দেখতে পাবো কি না, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে যে
একটা থাকে স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টার থাকে, যেটাকে আমরা পজিটিভ ক্যারেক্টার বলি, আবার কিছু থাকে নেগেটিভ ক্যারেক্টার থাকে, কিছু থাকে কমেডি ক্যারেক্টার থাকে, তাই না? তাহলে এই যে ক্যারেক্টারগুলোর মধ্যে তাদের চিন্তা ভাবনার যে পার্থক্য বা চিন্তা ভাবনার যে পার্থক্য, এটারকেই বলা হচ্ছে কি না, এটাকেই বলা হচ্ছে ড্রামাটিক আয়রনি। এবার এখানে যদি আমরা দেখি যে যদি আমরা সার্জিয়াস এর যুদ্ধ সম্পর্কে আইডিয়া আর ব্লান্টসলির যুদ্ধ সম্পর্কে আইডিয়া যদি আমরা দেখি, তাহলে কি দেখবো না, দুজন পুরোপুরি আলাদা। তাহলে এই যে দুটো ক্যারেক্টার, ঠিক আছে, দুটো ক্যারেক্টার তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে ডিফারেন্স, সেটা যে দর্শক দিকে বোঝানো, যে সিচুয়েশন ক্রিয়েট করে, এটাকেই বলা হচ্ছে ড্রামাটিক আয়রনি। আশা করি বোঝাতে পেরেছি ড্রামাটিক আয়রনিটা কি। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে ফয়েল। ফয়েল কি? ইন লিটারেচার ফয়েল ক্যারেক্টার ইজ দ্য ক্যারেক্টার who contrast with another character, usually the protagonist, to highlight specific traits or characteristics of that main character. This contrast can be achieved through differences in personality, behavior, values or other aspect. The foil character's purpose is to make the protagonist's quality more prominent and understandable to the reader. Foil কি না, যে ঘটনাটা নিয়ে নাটকটা চলে বা যে ঘটনাটা নিয়ে পুরো বিষয়টা চলে, সেটার বিরুদ্ধে গিয়ে একটা নতুন থট তৈরি করা, এবং যে থটটা রিডার অ্যাকসেপ্ট করতে পারবে তার নিজস্ব ক্যারেক্টারিস্টিক দিয়ে, তার নিজস্ব অ্যাপিয়ারেন্স দিয়ে, তার নিজস্ব ওপিনিয়ন দিয়ে, সে যে নতুন মানে চলমান বা বহমান একটা ঘটনার বিরুদ্ধে বা চলমান বা বহমান ঘটনার বিরুদ্ধে গিয়ে তার যুক্তি দিয়ে বা তার অ্যাপিয়ারেন্স দিয়ে বা তার তোমার কি বলে তোমার কাজকর্ম দিয়ে সেটাকে তুলে ধরা, সেটাকেই প্রতিষ্ঠা করা, এবং সেটা রিডাররা যাতে অ্যাকসেপ্ট করে বা অডিয়েন্স যাতে অ্যাকসেপ্ট করে, সেই ধরনের যে কম্পোজিশন, সেটাকেই আমরা বলছি ফয়েল। ঠিক আছে, নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে জ। জ কে ইন লিটারেচার জ রেফার্স টু এ ক্যাটেগরি অফ লিটারেরি ওয়ার্ক characterized by specific form, content, style or convention. জ helps readers understand what to expect from a piece of writing before they have even begun reading. Common examples include fiction, non-fiction, poetry and drama. ধরো কোন একটা কম্পোজিশন আমরা পড়ছি, ঠিক আছে, তোমরা ছোটবেলায় আনসিন পড়েছিলে, সেখান থেকে একটা কোয়েশ্চেন থাকতো, দ্য অ্যাবাভ টেক্সট ইজ আ টাইপ অফ, যে এই যে টেক্সটটা তোমরা পড়লে এটা কি দিয়ে থাকতো, অপশন থাকতো প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট, এরকম থাকতো না, ক্রিটিক্স। তো জ হচ্ছে সেটা, যে জ হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটার দ্বারা সেই কম্পোজিশনটাকে বুঝিয়ে দেবে যেটা কী ধরনের কম্পোজিশন। নেক্সট আসছে আয়রনি। আয়রনি কি না, আয়রনি ইজ দ্য লিটারেরি ডিভাইসেস অর ইভেন্ট ইন উইচ হাউ থিংস সিমস টু বি ইজ ইন ফ্যাক্ট very different from how they actually are. If this seems like a loose definition, don't worry, it is. Irony is a broad term that encompasses three different types of irony, each with their own specific definition. They are verbal irony, dramatic irony and situational irony. এবার এই জায়গাটা তোমাদেরকে আমি বোঝাই। প্রথমে জানবে আয়রনিটা কি। আয়রনি কি? আয়রনি মানে হচ্ছে যেটা তোমাকে বলতে চাইছে সেটা তোমাকে বোঝাতে চাইছে না, মানে যেটা তোমাকে দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে উল্টো, এটাকে বলা হচ্ছে আয়রনি। এবার আয়রনির তিনটে পার্ট কি কি? একটা হচ্ছে ভার্বাল আয়রনি। ভার্বাল আয়রনি মানে কি? কথার মাধ্যমে। ধরো আমি বলে দিচ্ছি, ধরো তোমার দাঁতে যন্ত্রণা হচ্ছে, তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার বলে দাঁত তুলতে কিন্তু মারাত্মক ব্যথা হয়, কিন্তু দাঁতটা তোলার পর তোমার ব্যথা রিলিভ হয়ে যাবে। তুমি তো প্রথম প্রথম কি বলবে যে না আমি দাঁত তুলবো না, ঠিক আছে, তাহলে তুমি দাঁতটা প্রথম তুললে না, তুলতে চাইছিলে, কিন্তু ডাক্তার তোমাকে জোর করে দাঁতটা তুলে দিল। তাহলে যখন তোমার দাঁতটা তুলছিল বা দাঁত তোলার আগে পর্যন্ত তোমার মারাত্মক ব্যথা হচ্ছিল, যেমনি দাঁতটা তুলে দিল, তারপরে কি হলো, আস্তে আস্তে তোমার যন্ত্রণা লাঘব হয়ে গেল। তাহলে যেটা করতে চাইলো জিনিসটা হলো উল্টো, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ভার্বাল, মানে কথার মাধ্যমে যে এই জিনিসটা হয় সেটা হচ্ছে ভার্বাল। এবার হচ্ছে ড্রামাটিক আয়রনি। ড্রামাটিক আয়রনি হচ্ছে, এটা হচ্ছে মানে কি বলবো, ড্রামাটিক আয়রনি হচ্ছে ড্রামার মধ্যে যে থটটা চলবে, সেই থটটা অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চাইছে, যেটা যেটা দেখানো হচ্ছে তার উল্টোটা। যদি আমরা পুরো এই ড্রামাটাকেই দেখি আমসান দ্য ম্যানকে, তাহলে কি বোঝাতে চাইছে যে সার্জিয়াস যে যুদ্ধ করছে, সব শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি রিভিল হচ্ছে না, এটা কোনো হিউম্যান বিইংসের আসল কাজ নয়। আসল কাজ হচ্ছে যুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করতে হয়, মানে কি যেটা বোঝালো, যেটা দেখালো তার উল্টোটা বোঝালো।
তাহলে এই যে ড্রামার মধ্যে এই যে আয়রনিগুলো হয় এটাকে আমরা বলছি ড্রামাটিক আয়রনি। এবার যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। সিচুয়েশনাল আয়রনিকে একটু ভালো করে বুঝিয়ে দিই। যদি তোমরা যদি কেউ গিফট অফ দ্য ম্যাজাই পড়ে থাকো, ওখানে গল্পের সিচুয়েশনটা যদি একটু খেয়াল করো, দেখবে ডেলা কি করছে না তার সুন্দর চুলটাকে কেটে দিচ্ছে তার প্রেমিকের ওয়াচের চেন কেনার জন্য, গোল্ডেন চেন কেনার জন্য। আবার উল্টো দিক থেকে জিম কি করছে না তার ওয়াচটা বিক্রি করে দিচ্ছে একটা সোনার কম কেনার জন্য, চিরুনির জন্য। তাহলে এই যে সিচুয়েশনাল যে আয়রনিটা হলো, এটা কি বলা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। আশা করছি এই তিন ধরনের আয়রনিটা বোঝাতে পেরেছি। নেক্সট মেটাফোর। এখানে মেটাফোর ইউজ হয়েছে। এ মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস বাই সেইং দ্যাট ওয়ান থিং ইজ আদার। যেমন লাভ ইজ ব্যাটেলফিল্ড, মানে এখানে লাভের সঙ্গে ব্যাটেলফিল্ডের তুলনা। হি ওয়াজ উন্ডেড বাই লাভ, তাহলে এখানে হি ওয়াজ উন্ডেড বাই অ্যামিউনিশন বা ওয়েপন, সেটার জায়গায় কি বলা হচ্ছে লাভের সঙ্গে অ্যামিউনিশনের তুলনা। তারপরে আছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি? ইট ইজ এ টাইপ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হুইচ নন হিউম্যান থিংস আর ডেসক্রাইবড অ্যাজ হিউম্যান হ্যাভিং হিউম্যান অ্যাট্রিবিউটস। মানে যাদের প্রাণ নেই কিন্তু তারা এমন কাজ করবে, তাদেরকে দেখানো হবে মানুষের মতো, মানে মানুষ নয় বস্তু, তাকে দেখানো হবে মানুষের মতো। কিরকম? মানে এখানেও আছে, রায়না বলছে ইয়োর পিস্তল ইট ওয়াজ স্টিয়ারিং দ্যাট অফিসার ইন দ্য ফেস অল দ্য টাইম। ভাই তোমার পিস্তলটা, রায়না বলছে কাকে, ব্লান্সলিকে, যে তোমার পিস্তলটা হ্যাঁ এমনভাবে আছে যেন মনে হচ্ছে একটা অফিসার সবসময় আমার দিকে তাক করে আছে। তাহলে এখানে পিস্তল কে বলো? একটা প্রাণীন বস্তু, তাকে কি হিসাবে দেখানো হচ্ছে না অফিসার হিসাবে। এটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। নেক্সট আসছে স্যাটায়ার। স্যাটায়ার ইজ দ্য ইউজ অফ হিউমার, আয়রনি, সার্কাজম অর রিডিকিউল টু ক্রিটিসাইজ সামথিং অর সামওয়ান। কোনো কিছুকে ক্রিটিসাইজ করতে গেলে হাস্যরসের ছলে যে সমালোচনা, তাকেই আমরা বলি স্যাটায়ার। এখানে পেটকপ দেখো চাকলিং করে বলছে উই শুড নট হ্যাভ বিন এবল টু বিগিন ফাইটিং ইফ দিস ফরেনার্স হ্যাডন্ট seen us how to do it. We knew nothing about it, and neither did the Serbians. Yet there have been no war without them. Raina bolche, are there many Swiss officers in the Serbian army? Petkov, no, all Austrians, just as our officers were all Russians. এই যে হাসির ছলে ব্যঙ্গ বিদ্রুপ, এটাকে আমরা বলছি স্যাটায়ার। নেক্সট সেটিং। সেটিং ইজ হোয়ার অ্যান্ড হোয়েন আ স্টোরি সিন টেক প্লেস। সেটিং কি না? সেটিং দু ধরনের হতে পারে, একটা টাইম দিয়ে হতে পারে, একটা প্লেস দিয়ে হতে পারে। মানে কোন সময়ে ঘটনাটা ঘটছে, কোন স্থানে ঘটনাটা ঘটছে, সেটাকে আমরা বলছি সেটিং। নেক্সট আছে সিমিলি। হ্যাঁ, সিমিলি ইজ এ ফিগার অফ স্পিচ দ্যাট ডিরেক্টলি কম্পেয়ার্স টু আনলাইক থিংস। এই যাও দুটো আলাদা আলাদা জিনিসের সঙ্গে তুলনা করা, তাকে আমরা বলছি সিমিলি। হি ডিড ইট লাইক অপারেটিক টেনার। দেখো হিয়ার সঙ্গে অপারেটিক টেনারের তুলনা করা হচ্ছে। এ রেগুলার হ্যান্ডসাম ফেলো with flies eye and lonely mustache shouting a war cry and charging like Don Quixote at the windmills. এই দেখো লাইক আছে, চার্জিং লাইক ডন কুইকজোট, তার মানে হিয়ার সঙ্গে কার তুলনা করা হচ্ছে? ডন কুইকজোটের। নেক্সট আসছি সিচুয়েশনাল আইরনি। একটু আগে বলছিলাম সিচুয়েশনাল আইরনি। সিচুয়েশনাল আইরনি refers to unexpected, paradoxical or perverse turn of events. একটু আগে তোমাদেরকে সিচুয়েশনাল আইরনি বললাম ওই গিফট অফ দ্য ম্যাচে জিম অ্যান্ড ডিলাকে। এখানে বলছে সার্জাস বলে আই ওন দ্য ব্যাটল দ্য রং ওয়ে when our worthy Russian generals were losing it the right way. That upset their plans and wounded their self-esteem. Two of their colonels got their regiments driven back on the correct principles of scientific warfare. Two major generals got killed strictly according to military etiquette. এই গেল তোমাদের মোটামুটি একটা ছোট করে জিস্ট করে আমসান্দাম্যান। এবারে এই আমসান্দাম্যান থেকে প্রিভিয়াস ইয়ার্স মানে 2016 এসএলএসটিতে কি কি কোয়েশ্চেন এসেছে দেখো। দ্য সাবটাইটেল অফ সজ আমসান্দাম্যান ইজ এ রোমান্স ইন 3 acts, এ প্লিজেন্ট প্লে ইন 3 acts, অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি ইন 3 acts, এ রোমান্টিক ইন 3 acts। কোনটা হবে বলো? আচ্ছা তো তোমরা বাকিটা? আচ্ছা দেখো অ্যাকচুয়ালি আমাদের দেখে মনে হবে এটাই অ্যান্সার, কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়লে না। এখানে কি বলেছে? সাবটাইটেল। তোমাকে এটার অ্যাকচুয়াল এটা বলতে বলেছে? এই জায়গায় তো মরবে, তাহলে কোনটা হবে?
এটা হবে আ প্লিজেন্ট প্লে ইন 3 অ্যাক্টস। যদি মেন জিসটা চাইতো তখন হতো অ্যান অ্যান্টি রোমান্টিক কমেডি অফ ইন 3 অ্যাক্টস, সেটা বলেনি, সাবটাইটেল চেয়েছে। নেক্সট, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াজ রিয়েল আফটার অল। দিস আইডিয়াজ রেফার টু Sergius military exploit under heroic ideals, Bluntschli's military adventures, Major Petkov's glorious military achievements, Bluntschli's parental property in Switzerland. It proves that, এটা প্রমাণ করে যে all our ideas were real, আমাদের সমস্ত চিন্তা ভাবনা ছিল সত্যি আফটার অল। হেয়ার আইডিয়াস বলতে কি, কোন আইডিয়াগুলোকে বলানো হয়েছে বলো? এখানে আইডিয়াস বলতে মানে সার্জিয়াস মিলিটারি এক্সপার্ট, ভুলভাল আইডিয়া ছিল, নিজে বোস্ট করতো যে আমি বিরাট কিছু। তারপরে নিকোলা ওয়ান্টস টু ওপেন এ শপ, নিকোলা একটা দোকান করতে চেয়েছিল কোথায়? সার্বিয়া, সোফিয়া, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া। এটা ছোট্ট যদি জ্ঞান থাকে, সোফিয়া হবে, কারণ আরে ভাই বুলগেরিয়ার রাজধানী তো সোফিয়া, তাহলে সে তো বুলগেরিয়ার দেশের লোক, তাহলে বুলগেরিয়া বাদ দেশে কি সার্বিয়ায় যাবে, সুইজারল্যান্ডে যাবে না অস্ট্রিয়ায় যাবে? সে তো বুলগেরিয়াতেই থাকবে, তাহলে বুলগেরিয়ার রাজধানী তো সোফিয়া। বোঝা গেল না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তো চলো আজকে এটুকুই থাকলো আর্মস অ্যান্ড দ্য ম্যানের উপর। এবার আমি তোমাদের এর উপরে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়ে দেবো, কেমন? প্র্যাকটিস করে রেখো। থ্যাংক ইউ অল। হ্যাঁ বলো।